9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চে শুনানির পর হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশকেই বহাল রেখে কিছুক্ষণ আগে এই আদেশ দেয় আপিল বিভাগ। এর আগে আজকের কার্যতালিকায় 1 নম্বরে থাকা এই রিটের শুনানি সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও সিনিয়র আইনজীবী এম.এ. ওয়াদুদ ভূঁইয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল 11টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। প্রায় 2 ঘণ্টা শুনানির পর প্রধান বিচারপতি আদেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করে সোমবার আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপিলের প্রেক্ষিতে সেই আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাবেদ, নির্বাচন হতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু রিট কি খারিজ করা হয়েছে কিনা এবং হাইকোর্টে সেটা শুনানি চলবে কিনা এ নিয়ে আপনি কি জানেন? লোপা, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে আজকে সকাল 11টা 20 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আবেদনটি করেছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সেইটির শুনানি হয়। 2 ঘন্টার উপরে বেশি এই শুনানি হয়, তারপর আদেশ দেওয়া হয়। আদেশটি কী দিয়েছে সেটি হচ্ছে, হাইকোর্ট এই ডাকসু নির্বাচনের উপর 30 অক্টোবর পর্যন্ত যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেই স্থগিতাদেশ চেম্বার আদালত যে আবার স্থগিত করেছিলেন, অর্থাৎ চেম্বার আদালতের স্থগিতাদেশটি বহাল রেখেছেন। এই মুহূর্তে হাইকোর্টের যে অর্ডারটি নির্বাচন স্থগিতের, সেই অর্ডারটির কোনো কার্যকারিতা থাকলো না। এমনকি হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছিল 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে, সেই 30 অক্টোবর পর্যন্ত চেম্বার আদালত যে অর্ডারটি দিয়েছে নির্বাচন হতে কোনো বাধা নেই স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশটি 30 অক্টোবর পর্যন্ত বহাল রেখেছে। মানে 30 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের এই অর্ডারের কোনো কার্যকারিতা থাকবে না। তার মানে হচ্ছে 9 সেপ্টেম্বর সামনে যে নির্বাচনটি আছে, ডাকসু নির্বাচন, হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেটি হতে কোনো বাধা নেই। এইখানে প্রশ্ন ছিল, শিবিরের যে প্রার্থী ফরহাদ, তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল রিটকারী। বলেছিলেন যে তিনি ছাত্রলীগের একটি কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাদের আইনজীবী, ফরহাদের আইনজীবী কিন্তু আজকে শুনানিতে বক্তব্য রাখেন এবং তিনি স্পষ্ট যেটি জানিয়েছেন যে তার মক্কেল অর্থাৎ ফরহাদ ছাত্রলীগের কোনো কমিটিতে ছিলেন না এবং তিনি যে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন, বর্তমানে অ্যাক্টিং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটার যথেষ্ট প্রমাণবাদী তাদের কাছে রয়েছে এবং সেটি তারা উপস্থাপন করেন। মোট কথা হচ্ছে, ফরহাদের প্রার্থিতা প্রত্যাহার বা বাতিল করেনি আপিল বিভাগ। সেক্ষেত্রে ফরহাদেরও নির্বাচন করতে কোনো বাধা নেই এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ, সকলের যে অংশগ্রহণ, যাদের এখানে বৈধতা ছিল, সেই বৈধ প্রার্থীরা ভোটাধিকার ভোট করতে পারবে এবং ভোটাররাও ভোট দিতে পারবেন। 471 জন প্রার্থী কিন্তু আপনার এই কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোপা, হাসান জাবেদ যুক্ত ছিলেন আমাদের সাথে। আমরা জানছিলাম ডাকসু নির্বাচনের সংক্রান্ত আপিল বিভাগের রায়ের খবর। সরগরম ডাকসু নির্বাচনের প্রচারণা, সব প্যানেলের প্রার্থীরাই ভোটারদের মন জয় করতে চেষ্টা চালাচ্ছেন সমান তালে। এই বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আপিল বিভাগের রায়ের পর ক্যাম্পাসে এর প্রভাব আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং প্রচারণা নিয়ে আপনার হাতে কি তথ্য আছে? লোপা, সকাল থেকে আমরা যখন ক্যাম্পাসে এসেছি তারপর থেকে ক্যাম্পাসে এক ধরনের চাপা উদ্বেগ আমরা দেখেছি, উৎকণ্ঠা আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসলে সেই রিটটির বিষয়ে কি সিদ্ধান্ত দেয়, এখানকার যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। কিন্তু আদেশটি আসার পর থেকেই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়টির পরপরই আসলে ক্যাম্পাসের পরিস্থিতি, সিনারিও সেটি আবারও বদলে যায়, আবারও উৎসবমুখর পরিবেশ পুরো দমে আমরা যেমনটি
আগে দেখেছিলাম সেরকম একটি উৎসবমুখর আমেজ, উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। এবং এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি, সামাজিক বিজ্ঞান ভবন, এই ভবনের সামনের যেই রাস্তাটি রয়েছে, সড়কটি রয়েছে, এখানে বেশ কয়েকজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং যারা ক্লাস করতে আসছেন, শ্রেণীকক্ষ থেকে যারা বের হচ্ছেন, ক্লাস শেষ করে যারা বের হচ্ছেন শিক্ষার্থীরা, যারা তাদের ভোটার, তাদের কাছে তাদের লিফলেট নিয়ে, তাদের ইশতেহার নিয়ে তারা যাচ্ছেন, তারা ভোট চাইছেন এবং প্রচারণার যে সরগরম অবস্থা সেটি আবারও পুরোদমে শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন প্যানেলের, ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিভি প্রার্থী মোকাররম ভবন যেটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ওই পাশটার অংশ যেটি রয়েছে, বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে যেখানে রয়েছে সেই এলাকাটিতে তিনি প্রচারণা চালাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে, কেউ সামাজিক বিজ্ঞান ভবনের সামনে, কেউ কলা ভবনের সামনে, কেউ কার্জন হলের সামনে, শিক্ষার্থীরা যেখানে যেখানে ক্লাস করেন দিনের বেলায় তারা হচ্ছে এই জায়গাগুলোকে বিভিন্ন টিমে ভাগ করে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, অন্যান্য প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, তাদের সবাইও যেভাবে পারছেন আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন, তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সবাই মোটামুটি 9 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আশাবাদী এবং তারা সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ইচ্ছুক। যে রায়টির ব্যাপারেও আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলছেন তারা এই রায়টিকে ইতিবাচক হিসেবে দেখছে, তবে তারা স্পষ্ট করে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যদি বানচাল করবার কোনো ধরনের ষড়যন্ত্র তারা দেখতে পায়, তারা আবারও রাজপথে সরব হবে। লোপা, আমরা জানছিলাম ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবর। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলে রিটকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে জহুরুল হক হলের এই শিক্ষার্থীর বিরুদ্ধে আসা অভিযোগটি যৌন নিপীড়ন বিরোধী সেলের কাছে পাঠানো হয়েছে। আর জুলিয়াস সিজার সহ 2 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল নিয়ে সিন্ডিকেটের করে দেয়া কমিটিও আগের মতো আদেশ দিয়েছে, অর্থাৎ তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিলের সুপারিশ করেছে। এদিন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নানাবিধ দাবি দাওয়া জানিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে। যে দেশগুলো গণঅভ্যুত্থানের পর দ্রুত নির্বাচনের দিকে যেতে পেরেছে তারা ভালো করেছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আরও অনেক আগেই নির্বাচন দেওয়া উচিত ছিল। রাজধানীর একটি হোটেলে স্কুল অব লিডারশিপ USA আয়োজিত জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা ও বাংলাদেশ কোন পথে শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন, প্রতিদিন শঙ্কার মধ্যে আছে বিএনপি, কারণ নির্বাচনের পর 6 মাসের মধ্যে স্বস্তি না দিতে পারলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বড় বড় প্রকল্প নিয়ে লুটপাটের রাস্তা তৈরি না করে বরং বাজেটের টাকা দেশের মানুষের উপর বিভিন্ন খাতে বিনিয়োগ করবে বিএনপি, কারণ মানুষের হাতে টাকা থাকলে মানুষ খরচ করবে আর এতেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও মতামত দেন বিএনপির এই নেতা। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নেই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। নূরের উপর এই হামলার ঘটনা সরকারের কোনো না কোনো পর্যায়ের নির্দেশেই হয়েছে বলেও অভিযোগ করেন আমার দেশ সম্পাদক। তাই এই হামলার নির্দেশদাতাদের খুঁজে বের করারও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই জনসম্মুখে আনার দাবি জানান মাহমুদুর রহমান। নূরকে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে তিনি বলেন, কোনো রকম উস্কানি ছাড়াই তার উপর হামলা করা হয়েছে।
শিগগিরই সুচিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোরও দাবি জানান এই পত্রিকার সম্পাদক। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই আক্রমণের দায়িত্ব সরকার নিতে পারে না, কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি জানতে চায় যে এই আক্রমণের পেছনে উস্কানিদাতা কারা ছিলেন এবং নির্দেশদাতা কারা ছিলেন। আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে সরকার দেখতে চায়। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মাঠ প্রশাসনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি কথা জানান। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং আমাদের যে 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের, এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেংতলাং এলাকায় কুকিচিং ন্যাশনাল আর্মি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। জব্দ করা হয়েছে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সামরিক সরঞ্জামাদি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, গত 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত 1 মাসব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার, অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ ইউনিফর্ম, বুট কম্বল, ওয়াকিটকি, চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা ও কৌশলগত স্থাপনাগুলোও দখল করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে লাল পতাকা মিছিল বের করে শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ। মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হবে। দেশের গুরুত্বপূর্ণ বন্দরের এনসিটি হস্তান্তর জুলাই আগস্ট বিপ্লবের চেতনা পরিপন্থী উল্লেখ করে এই উদ্যোগ সফল হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন শ্রমিক নেতারা। ডেঙ্গু আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশেষ সতর্কতা জারি করেছেন চিকিৎসকেরা। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বিগত কয়েকদিনে হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হয়েছে। চিকিৎসকদের তথ্য মতে ৮০% বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হতো ঢাকার 2 সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সে চিত্র। এখন ঢাকা এবং ঢাকার বাইরে রোগী বাড়ছে সমানতালে। 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত আক্রান্ত 24,183 জনের মধ্যে 18,837 জনই ঢাকার বাইরের বাসিন্দা।